স্বপ্ন দেখেছে আমাদের জানার কথা। উনি আজকেও বললো, আমার খুব ভালো লাগে, ওনার এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগে। উনি যখন বলে আমি মাসে 1,00,000 টাকা দিলাম, কয় লক্ষ টাকা ইতিমধ্যে কিন্তু প্রমাণ করেছে। এমন না উনি করে নাই, উনি কিন্তু প্রমাণ করেছে, প্রস্তুত দিয়েছে, কোম্পানি থেকে 1,14,000 টাকা ইনকাম করেছে। বলেন এটাকে আমার কথা না কাছে না? হ্যালো, সবার কাছে জানতেছে ইয়েস অর নো? আওয়াজটা একটু বড় হওয়া দরকার। এই দেখেন বাবু কত সুন্দর ইয়েস বলতো। আমরা যখন একটা অডিয়েন্সে থাকবো, পক্ষ থাকে দুইটা, একটা হলো বক্তা, একটা হলো শ্রোতা। বক্তা যখন বোঝে, শ্রোতা শ্রবণ করে কখন? শ্রোতা যখন বক্তার কথা রেসপন্স করে। আর যদি বক্তার কথায় রেসপন্স না করে, তাহলে দুইটা জিনিস দাও। একটা হলো উনি শুনছে না, আরেকটা হলো তার খুব রাগ, কেন এখানে নিয়ে আসছে, ঠিক কিনা? আর যদি রেসপন্স করে, তাহলে বুঝা যায় শ্রোতার কথা উনি শুনছেন। তা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? পিছন থেকে কি শুনতে যাচ্ছেন? মেহরাব ভাই, শোনা যায়? আচ্ছা, আমার মনে হয় এখন পর্যন্ত আপনাদের অভিমানটা আমার উপর থেকে যায়নি, যে স্যার হয়েছে কিন্তু ঠিক আছে, মুখ কেন আনি না, নাকি এরকম? আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আমি একটু আপনাদের সাথে খোলামেলাভাবে কথা বলতে চাই। তো আপনারা যারা এসেছেন, সবার উদ্দেশ্যে আমার 2-4টা কথা থাকবে। এই কথাগুলো আপনি জানলে আপনার জন্য ভালো হবে। 1 নম্বর ভালো হবে, আপনি একটা সম্পর্কে নলেজ পাইলেন, একটা ধারণা পাইলেন, একটা জ্ঞান অর্জন হলো। 2 হলো আপনার একটা সিদ্ধান্ত নিতে সহজ হবে। সিদ্ধান্তটা কি? আমি কি আলফাতে একটা সঞ্চয় করবো কিনা, আমি একটা ডিপোজিট করবো কিনা, আমার একটা ভবিষ্যৎ নিশ্চয়তা আমি করবো কিনা, এটা একটা। আরেকটি হলো, যারা এখানে আমরা আসছি তারা সবাই তার পরিবারের একটা অংশ। যে পুরুষ আসছে সেও, যে মহিলা আসছে সেও। একটা পরিবার সুন্দর, পরিপূর্ণ, গুছানো হয় ওই পরিবারের স্বামী স্ত্রীর মাধ্যমে, ঠিক কিনা? হাজব্যান্ড ওয়াইফ যদি ভালো হয়, সন্তানরাও ভালো হয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকলে সন্তানরাও সুন্দর মনোমানসিকতা, ভালো মানসিকতা তৈরি হয়, ঠিক কিনা? আমরা অনেক সময় ছোট বাচ্চাদের দিকে মনে করি তারা আমাদের কথা বোঝে না, কিন্তু যখনই বাচ্চাটা বয়স, এখনকার সময় 2 বছর পার হয়, ওই বাচ্চাটা অনেক কিছুই বোঝে, শুধু সে বলে না। 3 বছর হলেও সে বোঝে, 5 বছর হলেও বোঝে। তার মানে ওই বাচ্চাটা, আপনি বাচ্চার সামনে বাবা মা যেমনটা আচরণ করে, ওই বাচ্চাটাও কিন্তু আগামীতে ওই আচরণটাই দেয়, ওই আচরণটাই করে। আমার কথা কি বুঝে আসছে? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, একটা পরিবারকে সুন্দর রাখবার জন্য, ভালো রাখবার জন্য বাবা মার ভূমিকা সবচেয়ে বেশি। আর বাবা মার সম্পর্কটা তখনই ভালো থাকে যদি ওই পরিবারে আর্থিক অনটন না থাকে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে, তাহলে ম্যাক্সিমাম পরিবারের ভালো লাগা, ভালোবাসা সুন্দর হয়, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের পরিবারকে স্বাবলম্বী করতে চাই 2 ভাবে। 1, আমি আমার পারিশ্রমিকের কিছু টাকা সঞ্চয় করতে চাই। আর 2 হলো, আমি বাসায় বসে না থেকে আমি পার্ট টাইম কাজের মাধ্যমে অথবা ফুল টাইম কাজের মাধ্যমে আমি আমার একটা ইনকাম, আয় রোজগার করতে চাই। আপনারা কি চান? সবাই কি চান? সবার মুখ থেকে শুনতে চাই, সবাই কি চাই? এবার একটু মনে হলো তাও এই সাইডটা একটু কম হবে, আস্তে আস্তে হবে আর কি। প্রথম তো একটু কেমন কেমন লাগেছে আর কি, এরকম আর কি। যাই হোক, তাহলে আমরা যদি আজকে চিন্তা করি 2টা বিষয়, এখানে অনেকেই নতুন, যারা আজকে প্রথম এসছি, আবার অনেকেই আসছি গত কয়েকবার ধরে আসছি, শুনছি, আলোচনা শুনছি। আমি প্রথমে 20 মিনিট কথা বলবো যারা আজকে প্রথম, পরবর্তী 30 মিনিট কথা বলবো যারা একেবারেই আমরা এর আগে থেকে যথাযথভাবে আসছি। তো আমরা নতুন যারা, তাদের উদ্দেশ্যে বক্তব্য হলো, একটা মানুষও ভালো থেকে খারাপ থেকে ভালো হতে পারে, ভালো থেকে খারাপ হতে পারে, পারে কি? হাসান ভাই, একটা প্রতিষ্ঠানে সব মানুষ খারাপ না, কিন্তু 2টা মানুষ খারাপের কারণে প্রতিষ্ঠানের দুর্নাম হয়, ঠিক কিনা? একটা মহল্লায় সব মানুষ খারাপ না, কিন্তু 1-2টা খারাপ মানুষের কারণে ওই মহল্লাটার দুর্নাম হয়, ওই গ্রামটার দুর্নাম হয়, ওই বাড়িটার দুর্নাম হয়, ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার সাথে একমত না দ্বিমত? একমত। তাহলে দেখবেন কোনো পরিবারে, কোনো এলাকায় একটা মানুষ খারাপ, ওরা গোটা বংশের মধ্যে সবাই ভালো, কিন্তু একটা লোক একটু দুষ্ট প্রকৃতি,
এই জন্য সবার দুর্নাম হয়, অমুকের বেটা তমুকের বেটি খুব খারাপ, ও ওরা গোষ্ঠীটা কি হয় না একদম, আরে ওটা এলাকাটাই ঠিক কি না? কারণ মানুষের কথা বলতে তোর টাকা লাগে না, কাউরে ব্লেম দিতে তোর টাকা লাগে না, কারো অভিযোগ করতে তোর টাকা লাগে না, রাইট না? তাহলে ইন্স্যুরেন্স সেক্টর এটা একটা সেক্টর, এটা একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক সমালোচনা আছে, আলোচনা আছে। যারা টাকা পায় তারা মানুষকে বলে বেড়ায় না আমি ইন্স্যুরেন্সে টাকা রেখেছিলাম, টাকা পাইছি, এরা বলে না কখন। আর যারা পায় নাই কোনো কারণে ঠিক মতো সে নিয়মিত করে নাই, ও কিন্তু কোম্পানিকে দোষ দেয়, ওই এমপ্লয়িকে দোষ দেয়, আর ইন্স্যুরেন্সের কথা বলিও না, এটা টাকা মারে গেছে, আমার শাশুড়ি করছিল, আমার ননদ করছিল, আমার যা করছিল, কিছুই পায় না। আমরা মাঠে কাজ করতে গেলে এই কথাগুলো শুনি, আরে ভাই আমি তো সন্ধানিত করছিলাম, ওর সন্ধানও পাই না আজকে। কি বলে না একটু আপনাদেরকে, সন্ধানিত করছিলাম, এখন তার সন্ধানই পাই না। তাই এলাম কাগজগুলো নিয়ে আসে, কাগজ নিয়ে আসে। আরো দুই চারজন যে বড় বড় বারান বারান কথা বললো, ওকেও ডাকো, সেও আসে, সে কোনো কাগজ দেখাইতে পারলো না। যে বেশি কথা বললো সে কোনো কাগজ দেখাইতে পারলো না, যে কম কথা বললো সে দুইটা কাগজ দেখাইতে পারলো। দেখলাম সে 2টা কিস্তি শুধু জমা দিছে, মাসে 2বার দেওয়া দিল, 2 মাসে 2টা জমা দিছে। আচ্ছা বলেন, যারা আপনারা আমাদের সাথে আছেন তারা জানেন 2 কিস্তি দিলে কি টাকা পাওয়া যাবে? তাহলে কি তার বীমাটা আছে? তার বীমাটা তামানি হয়ে গেছে। এখন এই কথাটা সেও জানে না, তাকেও জানা নেই, 2টা পক্ষ হতে পারে। বীমা আইনে নিয়ম আছে, সরকারি নিয়ম আছে, একজন বীমা গ্রহীতা কমপক্ষে বছরে একবার করে হলো 2বার, অর্থাৎ মাসে, বছরে, 6 মাসে যেভাবেই দেখ, তার 2 মাস তাকে টাকা কন্টিনিউ করতে হবে, 2 বছর তাকে টাকা কন্টিনিউ করতে হবে। কয় বছর? এটা একটা চুক্তি, একটা জালিমি চুক্তি, একটা দলিলের মধ্যে লেখা থাকে, সরকারের স্ট্যাম্পের উপরে লেখা থাকে যে তুমি গ্রহীতা, কোম্পানি বিক্রেতা, দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছে। বীমা মানে কিন্তু একটা চুক্তি, চুক্তিটা দ্বিপাক্ষিক, গ্রাহক আর কোম্পানি। গ্রাহক মাসে মাসে, 6 মাসে অথবা বছরে টাকা দেবে, এটা চুক্তি করছে। আর কোম্পানি বলছে তুমি যদি ঠিক মতো কন্টিনিউ করো তোমাকে আমি 3টা ফ্যাসিলিটিস দেবো। কয়টা ফ্যাসিলিটিস? এখন আসেন, কোম্পানির জায়গায় ঠিক আছে, আপনার জায়গায় আপনি ঠিক নেই। আপনি 2টা দেওয়ার পরে, 3টা দেওয়ার পরে, 4টা দেওয়ার পরে, মাসে মাসে দিলে 23 মাস দিচ্ছেন, 1 মাস দেন নাই, চুক্তি কি আছে না নাই? চুক্তি। একটা ছাত্র যখন ফর্ম ফিল আপ করে, এটা একটা চুক্তি, সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে, রাইট? কোনো ছাত্র যদি ফর্ম ফিল আপ না করে সে কি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে? পিছনে দাদা ভাই পারবে? পারবে। ফর্ম ফিল আপ করলো, পরীক্ষা অংশগ্রহণ করতে বলা হলো, এবার অংশগ্রহণ করতে যায় 10 সাবজেক্টের মধ্যে 9টাতে দিছে, 1টাতে দেয়নি, অংশগ্রহণ করে নাই, পরীক্ষায় কি পাস করবে? আপনি গ্রাম ভাঙে দল বল নিয়ে স্কুলে হেডমাস্টারকে যা অনেকক্ষণ মারলেন, হেডমাস্টার সহ শিক্ষা মন্ত্রণালয় সবাই বুঝাইল তুমি একটা সাবজেক্ট দাও নাই, বাকি 9টা কোনো মূল্য। এখন আপনি গায়ের জোরে, মহল্লার জোরে, শক্তি দিয়ে আপনি একজনকে লাঞ্ছিত করতে পারেন, অপমানিত করতে পারেন, এটা আপনার সাময়িক সক্ষমতা, কিন্তু রাষ্ট্রীয় নিয়ম আইন তো আপনাকে মানতে হবে, ঠিক কিনা ভাই? রাষ্ট্রের নিয়ম হলো বাংলাদেশের 36টা কোম্পানির যে কোম্পানিতে আপনি কাজ করেন, ওই কোম্পানিতে বা যে কোম্পানিতে টাকা সঞ্চয় করেন, নিয়ম হলো 2 বছর আপনাকে নিয়মিত চালাতে হবে। মেসেজ ক্লিয়ার? 2 বছরে 1 মাস যদি কম থাকে, ওই কোম্পানি আপনাকে কোনো পেমেন্ট দিতে পারবে? এটা আমরা জানলাম। এখন আমরা যখন মাঠে কাজ করি তখন এরকম অনেক কথা বলে, আমি প্র্যাকটিক্যালি দেখলাম অনেক লোক অনেক কথা বলে, কিন্তু অনেকে কোনো কাগজ দেখাতে পারে না। তখন বলে আমার খালাতো ভাই, আমার পিসাতো ভাই, সে টাকা নিয়ে গেছে, আমাকে তো কিছুই দেয় না। আপনি যদি সচেতন মানুষ হয়, আপনি একটা জমি কিনলেন, আপনি জমি টাকা পেমেন্ট করলেন, জমি রেজিস্ট্রি না করে টাকা কিনে দিলেন, তাহলে কি আপনি বোকামি করলেন কিনা বলেন? আপনি একটা জিনিস কিনলেন, টাকা দিলেন, রিসিপ্ট নিলেন না, এটা কি বোকামি করলেন কিনা? রাইট না রং? এই বেসিক কমন সেন্সটুকু যদি
যদি না থাকে অনেক হলো বিশ্বাস। ভাই বিশ্বাস তো অনেক আগে মারা গেছে, ঠিক কি না? বিশ্বাস তো নাই, তাহলে বিশ্বাস করতে হবে, এটাও ঠিক আছে, সেটা একটা পর্যায়ে যাই। আমি এখন আপনাকে বললাম 1 লাখ টাকা দেন, আপনি কিন্তু আমাকে দেবেন না। আপনি বলবেন আপনাকে যে 1 লাখ দিব, আপনার উপরে আমার কি বিশ্বাস? আবার কোনো একটা সময় সম্পর্ক পরিচিতিতে এমন জায়গায় যায় 5 লাখ টাকাও দিয়ে দিই, রাইটটা রং। তাহলে আমরা একটা জিনিস বুঝি, বীমা জিনিসটা হচ্ছে একটা চুক্তি, কোম্পানি এবং গ্রাহকের মধ্যে, দুই পক্ষের মধ্যে একটা চুক্তি থাকে। গ্রাহক টাকা দিবে মাসে মাসে। বুঝার জন্য বলি, ধরেন একজন একটা ডিপিএস করলো, এই দিদি ধরেন একটা ডিপিএস করছে, কি নাম দিদি আপনার? শিখা। শিখা দিয়ে একটা ডিপিএস করেছে, প্রতি মাসে 2000 টাকা সঞ্চয় করে, অথবা বছরে 25,000 টাকা উনি দেন। 15 বছরে ওনার 3,60,000 টাকা জমা হলো, উনি 1 বছর টাকা জমা দিলেন। আর এইখানে এই ভাইয়ের নাম কি? হ্যাঁ, সেলিম ভাই। তাহলে শিখা আপা, শিখা দিয়ে এবং সেলিম ভাই ব্যাংকে একটা ডিপিএস করছে, কারণ বিমার প্রতি ওনার কোনো বিশ্বাস নাই, অথবা উনি জানেই না। তুই সেলিম ভাই ব্যাংকে টাকা রাখছে, উনিও 3,60,000 পাবে। শিখা দিয়ে উনিও 2,000 করে জমা করছে, উনিও 3,60,000 টাকা পাবে। এখন শিখা দিয়ে জানে এটা নিয়মিত চালাতে হবে, চালাইলে আমি 3টা ফ্যাসিলিটিস হবে। এক, আমি যদি এই 15 বছরের মধ্যে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হই, তাহলে আমি মেডিকেল খরচ পাবো, যেটা কোনোদিন আমাকে টাকা ফেরত দিতে হবে না। 2, আমি এখানে যে টাকাটা রাখবো, যে লাভ পাবো, এই লাভের উপরে 15% যে ট্যাক্স গভর্নমেন্ট কাটবে, এটা কাটবে না। 3, আমার একটা পরিবার আছে, আমার একটা সংসার আছে, আমার ফুটফুটে 2টো সন্তান আছে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি এই সঞ্চয়টা করেছি। এই কারণে সৃষ্টিকর্তা যদি 15 বছরের মধ্যে আমাকে নিয়ে যায়, তাহলে আমার পরিবার 2টা যেন, আমার সন্তান 2টা যেন এখান থেকে 7,20,000 টাকা পায়। কয় লক্ষ? কারণ এই 15 বছরে একদিন পরে, 1 মাস পরেও যদি আল্লাহ না করে শিক্ষাধীন না থাকে, তাহলে ওনার পরিবারের কাছে আমার কোম্পানি 3,60,000, যদি দুর্ঘটনা মারা যায় 7,20,000 টাকা ওনাকে দিয়ে দিই। আমার কথা কি বুঝে আসছে? আমি ধরে নিলাম উনি 3,60,000 পাইল, মাত্র 20,000 25,000 টাকা দেওয়ার কারণে ওনার সন্তান 2টা 3,60,000 পাইল। ভালো হবে না খারাপ হবে? পক্ষান্তরে সেলিম ভাই ব্যাংকে টাকা রাখছে, উনারও কি অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা? উনিও আল্লাহ না করে মারা যেতে পারে কিনা? কিন্তু উনার পরিবার 1টি টাকাও পাবে না, যেটুকু সঞ্চয় ওইটুকু ছাড়া। তাহলে ভালো সিদ্ধান্তটা কে নিয়েছে? শিখা দিয়ে নিয়েছে নাকি সেলিম ভাই নিয়েছে? আমি মনে করি ইন্স্যুরেন্স সবার কপালে জোটে না, সবাই করতে পারে না। ইন্স্যুরেন্স করতে গেলেও তার দক্ষতা, যোগ্যতা, ভাগ্য লাগে। ইন্স্যুরেন্স সবাই করতে পারে না। বাজারে ইলিশ মাছ সবাই খেতে পারে না, খাসির মাংস সবাই খেতে পারে না, ব্রয়লার মুরগি সবাই খেতে পারে, কারণ সবার সামর্থ্য ওইটার মধ্যে থাকে। অনেকের সামর্থ্য থাকে না। কেন বলেন তো? প্রথমে 3,000 টাকা যে ইলিশ কিনবে, এটা সাহস লাগে, সেটার সাথে সামর্থ্য লাগে, রাইটটা নয়। আমি ইন্স্যুরেন্স করার জন্য বলি, প্রথমত তো সাহস লাগে, আমি ইন্স্যুরেন্সে একটা আমার সঞ্চয় করবো, আমি 20 বছর 15 বছর 10 বছর আমি জমা করবো। এই সাহসটা তাকে একটা তৈরি করতে হবে, যে আমি 15 বছর এটা আমি চলমান রাখবো, আমি 10 বছর এটা চলমান রাখবো, আমি 20 বছর এটা চলমান রাখবো। হ্যালো হ্যালো, আমরা কি সবাই আছি? তাহলে প্রথমে কি বললাম? সাহস লাগে। সাহস যে করতে পারে আমি 10 বছর, আমি 15 বছর এই বিমানটা চালাবো, আর বিমানটা করেছি একমাত্র আমার পরিবারের জন্য। কার জন্য? কার জন্য? যে পরিবারকে ভালোবাসে, যে তার সন্তানকে ভালোবাসে, যে তার স্ত্রীকে ভালোবাসে, যে তার স্বামীকে ভালোবাসে, তার জন্য আমি মনে করি ইন্স্যুরেন্স। যে পরিবারকে ভালোবাসে না, যে তার সন্তানকে ভালোবাসে না, তার জন্য ইন্স্যুরেন্স না। কেন বলেন তো? আমি ইন্স্যুরেন্স করাতে যাই, পলিসি করাতে যাই, অনেকের কাছে শুনছি ইন্স্যুরেন্স মরলে টাকা দেয়, মরিলে টাকা দেয়। মোর কি দরকার? মরিলে মোর কি হবে না হবে মোর দরকার নাই, তুই ইন্স্যুরেন্স করি কেন? ইন্স্যুরেন্স মরিলে, আচ্ছা মেডিকেল খরচ কি পড়লে তারা বাঁচলে যায়? ট্যাক্স কাটার পরে মূল টাকা লাভ সহ দিবে, মরলে দিবে না বাঁচলে দিবে? 3 নম্বর জিনিসটা দিবে আপনি মারা গেলেন। কেন দিবে? সেটা লজিকটা একটা মানুষকে আগে বুঝতে হবে।
লজিকগুলো আপনি মারা গেলে ওই পরিবারে, আমার এখানে দিদি আপারা আছে, আপনারাই বলেন, আপনার পরিবারে যদি বাস্তব সত্য ঘটনা আল্লাহ না করুন, আপনার স্বামী যেই দিন থাকবে না, সবচেয়ে বেশি কষ্টটা কে করবে? একজন ওয়াইফ, একজন স্ত্রী তার সন্তান নিয়ে সবচেয়ে বেশি কষ্টটা করবে ওই বাড়ির যিনি ওয়াইফ তিনি। আমার একটা স্বামী, একটা ওয়াইফ মারা গেলে প্রথম সাফারা, প্রথম কষ্টটা ভোগ করবে একটা পুরুষ, ঠিক কিনা? এটা অনেকে মনে করে না, মারা গেলে যাদের মধ্যে বন্ধন ভালো, যারা ভালো পরিবার, সুন্দর সম্পর্ক, উভয়কে সমপরিমাণ ফিল করে, সমপরিমাণ অভাব ফিল করে। আমার কথা কি বুঝা গেছে? আমি আপনাদেরকে আশ্বস্ত করি, যে পরিবারটা তার পরিবারকে ভালোবাসে, সে মনে করে আমি না থাকলে আমার সন্তান, আমার পরিবার সবার আগে আর্থিক কষ্ট করবে, না আমার দেখবে শ্বশুর, না দেখবে আমার বাবা, কারণ আমার পরিবারটা আমার স্ত্রীকে দেখতে হবে, আমার স্বামীকেই দেখতে হবে, ঠিক কিনা? যাদের এই আন্তরিকতা ভালোবাসাটা আছে, আমি দেখেছি অনেক ব্রড ফ্যামিলিতে, অনেক বড় বড় টাকাওয়ালারা তারা কিন্তু ইন্স্যুরেন্স করে। কেন জানেন? আমার জানা মতো কালকে রাত্রে একজনের সাথে কথা হলো, সে ইন্ডাস্ট্রিয়াল, একজন ইন্ডাস্ট্রির মালিক। প্রথমত সে ইন্স্যুরেন্স করে রাখছে এই কারণে যে আমার কিছু ব্যবসা করতে যায়, দেনাপানা আছে, লোন আছে, ব্যাংকের লোন আছে, আমি মারা গেলে ব্যাংকের লোন আমাকে মাফ করবে না, পরিবারকে মাফ করবে না, করবে ভাই? তাহলে আমার পরিবারকে যখন মাফ করবে না, আমি না থাকলে প্রথমত আমি না থাকার যে একটা অভাব, না থাকার যে একটা ঘাটতি, না থাকার যে টাকার অভাব, সেটা একটা করবে। 2 নম্বর, ব্যাংক ছাড়বে না, ছাড়বে? তাহলে আমি যদি ওই পরিমাণে ইন্স্যুরেন্স করে যাই, আমি যদি মারা যাই, তাহলে 1 সপ্তাহ 15 দিনের মাথায় আলফা ইন্স্যুরেন্স আমার লোনের টাকাগুলো সব শোধ করে দেবে। এটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? আপনারা যারা এনজিও তে লোন নেন, আগেকার সময় ছিল মারা যাক আর বাসুক, লোনের টাকা শোধ করাই লাগবে। বাড়ির ঠিক খুলে নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, এরকম ঘটনা শুনছেন না আপনারা? এটাকে রক্ষা করবার জন্য একটা সিস্টেম চালু করেছে, যে যেখান থেকে লোন নেন না কেন, আপনার একটা ওই লোনের উপরে ইন্স্যুরেন্স থাকা লাগবে। কি থাকা লাগবে? ইন্স্যুরেন্স থাকা লাগবে। এই জন্য কোনো একটা ঋণ গ্রহীতা মারা গেলে তার লোনটা মৌকুব হয় না, তার লোনটা ইন্স্যুরেন্স কোম্পানি ওই এনজিও কে শোধ করে দেয়, ঠিক কিনা? তাহলে বলেন, একটা পরিবার যদি একটা ইন্স্যুরেন্স করে যায়, আপনি যদি একটা ইন্স্যুরেন্স করে যান, তাহলে আপনার পরিবারটা রক্ষা করে গেলেন। এটা ভালো করলেন না খারাপ করলেন? আমরা কি এটা ভালো করলাম না খারাপ করলাম? তাহলে ভালো জিনিসটাও ভালোভাবে আমরা বলি না, কারণ ভালো জিনিস কেউ ভালোভাবে নেয় না। আপনার এলাকায় ধর্মসভা, ইসলামিক জলসা হচ্ছে, অনেকে দাওয়াত দিবেন, আসবেন, কিন্তু একটা যাত্রাপালা হোক, দাওয়াত দেওয়া লাগবে না, ঠিক কিনা? তার মানে ভালো কাজে বরাবরই অংশগ্রহণ কম। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখানে আসেন, আমরা মাঠে কাজ করতে চাই, যে লোকগুলো বলে ইন্স্যুরেন্স চলে গেছে, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি যায় না। হ্যাঁ, হয়তো খালপাড়া একটা সাইনবোর্ড ছিল, ওইটা খুলে এখন ডাঙ্গাপাড়ায় গেছে। এখন এই বিল্ডিংটা 6 বছরের জন্য চুক্তি আছে, 6 বছর পরে এই বিল্ডিংগুলোর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে। আমি কি পাশে একটা বিল্ডিং দিতে পারি না? এই বিল্ডিং থেকে চলে যাওয়া মানে কি কোম্পানি চলে গেছে? আমার একজন ম্যানেজার, আমার একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, আমার একজন ইউনিট ম্যানেজার কাজ নাও করতে পারে, মারা যেতে পারে, অন্য কোম্পানিতে চলে যেতে পারে, সুবিধা পেতে পারে, তাই বলে কি কোম্পানিটা বন্ধ হয়ে গেছে? না। হ্যাঁ, বাংলাদেশে টোটাল 36টা কোম্পানি, 36টা কোম্পানির মধ্যে হাতে গোনা 4-5টা কোম্পানি ডিজিটালাইজড হওয়ার কারণে তাদের সার্ভিসটা বর্তমানে খুবই ভালো। আমরা সাধারণ গ্রাহক, আমরা যারা এই কোম্পানি এমপ্লয়ি, তারা চায় যেই কোম্পানির সার্ভিস ভালো, সেই কোম্পানি আমি আমার গ্রাহকগুলোকে আমি আমার সেবা করি। আমার কথা কি বুঝে আসছে? তাহলে বাস্তবতা হলো, আপনি যেই কথাগুলো শুনলেন যে একজন গ্রাহক কোম্পানির সাথে চুক্তি করে, কোনো ব্যক্তির সাথে চুক্তি করে না। কার সাথে চুক্তি করে? কার সাথে চুক্তি করে? আর আপনি টাকাটা দেবেন কোম্পানি,
কিছুক্ষণ আগে আমাদের উপস্থাপক বলে গেলেন যে আমাদের হাতে টাকা নেওয়ার সিস্টেম নাই, যার কারণে গ্রাহক তার টাকা নিজ হাতে জমা দেবে, নিজ কোম্পানির মোবাইলে জমা দেবে, মেসেজ আসবে, সে নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ থাকবে। প্রথমবার একটা আমাদের সাথে সহযোগিতা নিয়ে আপনি জমা করবেন, দ্বিতীয়বার থেকে কোনোদিন আর আমাদের হাতে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে। হ্যালো, আমরা কি আছি সবাই? তাহলে এখন আসেন, আমরা সবাই যদি মনে করি আমরা এখানে একটা সঞ্চয় করব, তাহলে আমার করণীয়টা কি? সঞ্চয় করার কয়েকটা অপশন আছে, 14টা প্রোডাক্ট আছে আমাদের। তার মধ্যে একটা হলো ডিপিএস, একটা শিক্ষা নিরাপত্তা বীমা, আরেকটা হলো 5 স্টেজ, 3 বছর পর পর টাকা পাওয়া যায়, যেটা দিয়ে আপনি একটা কর্মসংস্থান করতে পারেন। ঠিক আছে আমার কাছে? তাহলে আরো 11টা প্রোডাক্ট আমরা ডে বাই ডে আপনাদেরকে জানাবো। যারা আজকে নতুন আসছে তাদেরকে এইটুকু বলবো, বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহু, বিশ্বাস করেই আপনাকে আগাইতে হবে। আমি আপনার ব্যাংকের কর্মকর্তার কথা বলছি, তো উনি বলতেছে যে আমরা ব্যাংকে যত লোক আসে কাউকেই বিশ্বাস করি, আবার সবাইকেই বিশ্বাস করি। কারণ সবাইকে বিশ্বাস না করলে সবাই আমাদের ব্যাংকের গ্রাহক হতো। আবার সবাইকেই বিশ্বাস করি না কেন? এই জন্য যতজন টাকা দেয় 3বার করে ব্যাংকের ক্যাশিয়ার মনে না? গেছেন ব্যাংকে, গেছেন ব্যাংকে গেলে দেখবেন ক্যাশিয়ার মিনিমাম 3বার টাকাটা গনে। কয়বার গনে? একবার গণলো, আরেকবার গণলো, আরেকবার গনে, তারপর টাকাটা, ঠিক কিনা? তার মানে একজন ক্যাশিয়ার দেওয়ার সময় এবং নেওয়ার সময় 3বার টাকাটা গনে, কারণ সে মনে করে আপনি যতই টুপি মাথা দিয়ে আসেন না কেন আপনার মধ্যেও ভেজাল থাকতে, এই জন্য জাল টাকা ঢুকতে, ছেঁড়া টাকা ঢুকতে, এই জন্য টাকাগুলি ভালো করে উনি আগে দেখেন। তার মানে বিশ্বাস দরকার আছে, আবার আপনার নিয়মটাও মানার দরকার আছে। তাহলে এবার আসেন, যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে আরেকটা কথা, আপনি যার মাধ্যমে বা যেভাবে আসছেন তাকে নিয়ে, বা যে আপনাকে নিয়ে আসছেন তাকে শুধু এটুকু বলবেন, আমি আমার ডিপোজিটটা করতে চাই, আমি 15 বছরের জন্য, 10 বছরের জন্য আমি এইভাবে করতে চাই, আমি ইনশাল্লাহ কন্টিনিউ করব। এই মানসিকতাটা রাখবেন, আপনাকে আমি আমার প্রতিষ্ঠান নিশ্চয়তা দিবে আপনার আমানত কখনোই খেয়ানত হবে না। বিকজ অফ প্রত্যেকটা মানুষ তার ঘাম ঝরানোর টাকা সঞ্চয় করে। একজন মা তার কষ্টপর্জিত ডিম বিক্রি করা, ছাগল বিক্রি করা, মুরগি বিক্রি করা, কষ্ট করে টাকা জমায়, ওই জমানো টাকাটা দিয়ে ভবিষ্যৎ দেখে, স্বপ্ন দেখে, ওই স্বপ্নের টাকাটা আমার কোম্পানি আমানত রাখে কিভাবে আরেকটু দ্বিগুণ বাড়ে। অতএব আজকে জমিনে ফয়সালা না হলেও, আসমানে ফয়সালা না হলে, এটা কিন্তু পরকালে প্রত্যেকের একটা ফয়সালা হবে। অর্থাৎ আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মের হন না কেন, সবার একজন উপরওয়ালা আছে। আপনি বিশ্বাস করতে পারেন, আমাদের উপরে আস্থা রাখেন, কোম্পানির নিয়মটাকে বিশ্বাস করেন, আপনার কোনো রকমের আমার মতো খেয়ানত হবে না। সিস্টেম হলো আপনি বরাবরই টাকা দিয়েছেন, মেসেজ পেলেন কিনা এটা শুধু মাথায় রাখবেন, রিসিপ্ট পেলেন কিনা এটা মাথায় রাখবেন, তাহলে কখনো আপনার কোনো ক্ষতি হওয়ার সুযোগ নাই। মেসেজ ক্লিয়ার? আসেন এবার আমরা যারা এই আলফার সাথে জড়িত, কিছুদিন আগে আমাদের একজন বক্তব্য দিচ্ছিলেন হিরণ্য রায়, ওনার সুন্দর কথাগুলো শুনছিলাম। আমার মনে পড়ে হিরণ্য রায় যখন প্রথম ওনার চরণডাঙ্গা বাজারে যাই, প্রথম একদিন গেলাম, দ্বিতীয় একদিন গেলাম, প্রথম দিন অনেক কথা বললাম, শেষে উনি একটা কথা বললো, আমি একটু চিন্তা করি বাসায় যাই। অনেকগুলো কথা বলার পরে উনি একটা কথাই শুধু বলছে, তার মানে কত বেশি কথা বলে নাকি। আরেকদিন গেলাম, সিদ্ধান্ত নেন, উনি সিদ্ধান্ত নিবে, বললো ঠিক আছে, আপাতত আমার মিসেসকে এটার সাথে সম্পৃক্ত করা। মনে করছে বললাম ওর বউয়ের বিড়ালের বাসা, ব্যাপারটা কি না। উনি মনে করেছে যে আমি যেহেতু একটা দোকান করছি করি, আমার বউ যেহেতু বাসায় একটু সময় পাচ্ছে কাজ করার, বা বাসা সারাদিন থাকে, বোরিং হয়, পাশাপাশি যদি একটু কাজ করতে পারে, এই চিন্তা চেতনা থেকে ওনার ওয়াইফকে উনি আগে আমাদের এখানে গ্রাহক, এরপরে উনি ওনাকে আমাদের একজন ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে, এফআই হিসাবে নিয়োগ দিয়েছে। উনি বললো যে তার নামটাই থাক, প্রয়োজনে আমি কাজ করব। উনি কাজ করা শুরু করলো। আমার মনে আছে প্রথম মাসে উনি 23,000 টাকা ইনকাম করছেন।
কত হাজার টাকা? 23,000 টাকা ইনকাম করছেন। উনি এবার একটু নড়ে চড়ে বসলো, কি করলাম না করলাম, 23,000 টাকা ইনকাম। আমার কথা কি বুঝে আসছে? এরপর থেকে ওনাকে আর বলতে হয় না। এরপরে ওনাকে কথা বলতে দিলে উনি আমি কি বলবো স্যার, আমি তো কিছুই জানি না। কিন্তু আজকে ওনার কথা বলা শুনে মনে হলো ওনাকে আরো 1 ঘন্টা কথা বলতে দিলে আরো 1 ঘন্টা কথা বলতে পারবে, ঠিক কিনা? তার মানে মানুষ পারে না এটা প্রমাণ করে হিরণ্যদা, মানুষ পারে না এটা প্রমাণ করে জাহানারা আপা, এটা মানুষ প্রমাণ করে, মানুষ যে পারে প্রমাণ করতে পারবেন আপনারা যারা আজকে হাউজে আছেন। হ্যালো, আমরা কি সবাই আছে? তাহলে আসেন আমরা নিজেকে আগে পরিবর্তন করবো কিভাবে? পরিবর্তন করার জন্য প্রথমে আপনার মানসিকতা দরকার। কি দরকার? কি দরকার? কি দরকার? সবার কাছে শুনতে চাই, কি দরকার? মানসিকতা দরকার। কি মানসিকতা দরকার? আমি আমাকে পরিবর্তন করতে চাই। কি পরিবর্তন করতে চাই? আমার বাড়িটা কিষান বাজার আছে, ভাঙ্গে আমি এটা বিরলে নিয়ে যেতে চাই। ব্যাপারটা কি এরকম? বাড়ি ভাঙলেও কোনো পরিবর্তন আসবে না যদি মনের পরিবর্তন না হয়। কেন? আমরা মানসিকতার পরিবর্তন করতে চাই। আমি যে মানুষটা আছি এই মানুষটার দ্বারা অনেক কিছু করা সম্ভব, এই বিশ্বাসটা আপনার মধ্যে আগে আনতে হবে। আপনি যদি কৃষি কাজ করেন তাহলে আপনার জমির আইনের সাথে এই পাশে 40 মণ ধান হয়, এই পাশে 30 মণ ধান হয়। কেন? জমি কি আলাদা? কৃষকটা আলাদা, চিন্তাটা আলাদা, মানসিকতাটা। একজন সবজি বিক্রি করে আরেকজন সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে খায়, একটা নয়। দুইজনের বাড়ি গ্রামে, দুইজনের বাড়ি একই এলাকায়, ঠিক কিনা? শুধু উনি রোপণ করেছে, উনি রোপণ করে নাই। এই জন্য যিনি গাছটা রোপণ করেছে উনি নিজে খাচ্ছে, বাজারে বিক্রি করছে, আর যিনি রোপণ করে নাই ওই জন্য উনি আরেকজনের কিনে খাচ্ছে, একটা নয়। উনিও যদি একটা লাউয়ের গাছ কাটতো তাহলে ওনারা কি লাউ ধরতো কিনা বলেন তো? হ্যালো, তাহলে আমি দেখলাম একটা গ্রামে 2জন কৃষক, একজন ভালো আবাদ করে, একজনের হয় না। কারণ তার মানসিকতা, তার চিন্তা, তার পরিশ্রম, তার ডিসিপ্লিন, এই সব কিছু মিলে একজনের সফলতা, একজনের দুর্বলতা অথবা ব্যর্থতা। আমরা কি সবাই সফল হতে চাই? সফল হওয়ার জন্য আজকে একটা মানসিকতা চেঞ্জ করেন। আমি আমার জীবনকে পরিবর্তন করার জন্য আমার অর্থের প্রয়োজন, আমি ইনকাম করব, আমি ভালো থাকবো, আমার পরিবারকে ভালো রাখবো, এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ইনকামটা কোথায় করব? একটা বৈধ, একটা অবৈধ, একটা হার্ডওয়ার্ক, একটা সফটওয়্যার অথবা হালকা পরিশ্রম। আপনি হার্ডওয়ার্ক করেও ইনকাম করতে পারেন, অবৈধ ইনকাম করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আবার আপনি স্মার্ট ওয়ার্ক করে আপনি আপনার ইনকামটা করতে পারবেন। আপনি কি স্মার্ট ওয়ার্ক করবেন নাকি আপনি হার্ড ওয়ার্ক করবেন? আপনি কি সদরঘাটের কুলি হবেন নাকি আপনি একজন সফটওয়্যার টেকনোলজিস্ট হবেন? এটা নির্ভর করবে আপনার উপরে। কিছুক্ষণ আগে আমাদের নীরব স্যার বলে গেলেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এতদিন জানতেন আপনাদের কিছুই করার নাই, আজকে জানে যান যে আপনার জন্য করার একটা প্ল্যাটফর্ম আছে, যে আলফাতে চাইলে 2 ঘন্টা কাজ করে জাহানারা আপার মতো মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়। জাহানারা আপার জন্য একটা করতালি দেন না আরেকবার। তো এই জাহানারা আপা প্রত্যেকটা মানুষ আপনার এখানে আছে, প্রত্যেকটা মানুষ এখানে হিরণ্য আছে। কেন? প্রত্যেকটা মানুষ আপনার এখানে লিখুন সাফিয়ার রহমান আছেন, উনিও 1 মাসে না সফলতাটুকু অর্জন করেছেন। আমার কথা কি বুঝে আসছে? আমার কথা কি বুঝে আসছে? উনিও 1 মাসে কিন্তু সফলতা অর্জন করেছে, সিঙ্গাপুর ট্যুর করেছে, 5.5 লাখ টাকা ইনকাম করেছে। এই রেকর্ড, উনার রেকর্ড আমার টিমে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। 1 মাসে 5.5 লক্ষ টাকা ইনকাম করা, সিঙ্গাপুর ট্যুর অ্যাচিভ করা, এটা আর কেউ পারে নাই। হ্যাঁ, ব্যাংকক ট্যুর অ্যাচিভ করেছে, ওমরা হজ করেছে। সাফিয়া রহমান লিখন কোটি এই বছর ওমরা করে আসলো। কেন? উনি এই বছর ওমরা হজ অ্যাচিভ করেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তাহলে সিদ্ধান্ত নেন আমার অর্থনৈতিক একটা পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনার জন্য আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার পরিবার আমার সিদ্ধান্ত নেবে না, আমার প্রতিবেশী আমাকে সিদ্ধান্ত নিয়ে দিবে না, আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমি আমাকে পরিবর্তন করতে চাই।
আমার পরিবারের আর্থিক সংকুলন করতে চাই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি আমার পরিবারের পরিবর্তন করবো, এই একটা সিদ্ধান্ত আজকে নেয়। প্ল্যাটফর্মটা কি হতে পারে? আমি বাইরের প্ল্যাটফর্ম জানি না। আপনি কোন প্ল্যাটফর্মটা চুজ করবেন, কোন ক্ষেত্রটা চুজ করবেন, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমি শুধু আলফার কথা বলি। আলফা বাংলাদেশে সবচেয়ে একেবারে কম বোঝে, একেবারে কথা বলতে পারে না, একবারে তার কোনো নলেজ নাই, এরকম মানুষও যদি হয়, সেও আলফা থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে। তার অনেক বেশি মেধা লাগবে না, অনেক বেশি শিক্ষিত হইতে হবে না, অনেক ট্যালেন্টের দরকার নাই, শুধু তার সিদ্ধান্ত দরকার, আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই। 2, আমরা যেভাবে করে কথা বলি, আমরা যেভাবে করে আলোচনা করি, সেই আলোচনাগুলো তাকে একটু মনোযোগ দিয়ে শেখা দরকার, জানা দরকার। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করি যে আজকে আমরা 3টা পয়েন্ট শিখবো। এই 3টা পয়েন্ট শিখে আমরা আমাদের আলোচনাটা শেষ করে দেব। তাহলে আমরা একটা কি করবো, সিদ্ধান্ত নিলাম আমি আমাকে পরিবর্তন করব। 2, পরিবর্তন করার জন্য আমার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া দরকার। 3, একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা হতে পারে আলফা। কি হতে পারে? আর যদি আপনার কাছে কোনো বেস্ট কোনো প্ল্যাটফর্ম থাকে, সেটা আপনি খুঁজে নেন। আমার কাছে এই মুহূর্তে আলফা বেস্ট। কারণ অনেক বেশি মেধা লাগে না, অনেক যোগ্যতা লাগে না, অনেক সুস্বাস্থ্যের অধিকারী হইতে হয় না, খালি একটা সিদ্ধান্ত লাগে। এখানে অনেক টাকা লাগে না, ঘুষ লাগে না, জামানত লাগে না, কোনো পুঁজি লাগে না। রাইট না রং? যেহেতু আমার পুঁজি লাগে না, যেহেতু মেধা লাগে না, যেহেতু জামানত লাগে না, কিছুই লাগে না, শুধু আমার একটা সিদ্ধান্ত লাগে। কি লাগে? একটা আমাকে পরিবর্তন করার একটা সিদ্ধান্তই আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তাহলে আজকের হাউজে যারা আমরা আছি, আমরা একটা সিদ্ধান্ত নিব, আমি আমাকে পরিবর্তন করব। পরিবর্তন করার সিদ্ধান্ত নিলে আপনাকে একটা ডিসিপ্লিন ওয়েতে এই প্ল্যাটফর্মে কাজ করতে হয়। ডিসিপ্লিন কি? আপনি একটা অফিসে কর্মরত আছেন, আপনার একটা টাইম মেনটেন করতে হবে। 9টা 2টা, 9টা 5টা, 10টা 11, 12টা, অর্থাৎ যতটুকু সময় দেন না কেন, ওই সময়টা আপনাকে নির্ধারণ করতে হবে। 2, আপনি কর্মক্ষেত্র কোন এলাকায় কোন জায়গায় কাজ করবেন সেটা নির্ধারণ করতে হবে। 3, কখন কোন দিন কোথায় কিভাবে যাবেন এটা ঠিক করতে হবে। এগুলো অনেকগুলো আলোচনা আছে, সেগুলো আমি আসবো। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা আজকে সিদ্ধান্ত নিতে পারেন আমি আমাকে পরিবর্তন করতে চাই, তাদের জন্য আমার পরের কয়েকটা পয়েন্ট আলোচনা আছে। আমি যদি আপনাকে বলি, আপনার প্রথমত এখানে কাজ করার জন্য একটা জিনিস দরকার, সেটা হলো আমি বলছি আপনাকে ডিসিশন। এই ডিসিশনটা অনেক বেশি দরকার, অর্থাৎ সিদ্ধান্তটা অনেক বেশি দরকার। 2 নম্বর সিদ্ধান্ত অনুযায়ী আপনার একটা পরিকল্পনা দরকার। পরিকল্পনা অনুযায়ী কিছুদিন আপনি হার্ড ওয়ার্ক করবেন। তাহলে এই 3টা জিনিস আমরা বুঝলাম। আমি যদি একটা সিদ্ধান্ত নেই, ডিসিশন মেক করি, আমি আমাকে পরিবর্তন করব, তাহলে আমার জীবনে একটা প্ল্যান থাকতে হবে, একটা পরিকল্পনা থাকতে হবে। ওই পরিকল্পনা দিয়ে আমি কাজ করব। 3, পরিকল্পনা অনুযায়ী আমি আমার কিছু হার্ডওয়ার্ক প্রথম দিকে একটু বেশি পরিশ্রম করবো। কেন পরিশ্রমটা করতে হয়? এই কারণে, ধরে নেন এটা একটা আয়তক্ষেত্র, আপনি এটা হলো কাজ আর এটা হলো আয়। বোঝার জন্য আয় অর্থাৎ টাকা, এটাই বলি। প্রথম দিকে অনেক বেশি পরিশ্রম করবেন, আয় হবে কম। রাইট না? একটা সময় আপনি অনেক বেশি পরিশ্রম করবেন, আয় হবে একটু কমবে। পরিশ্রম করবে, আয় বাড়বে, পরিশ্রম করবে, আয় বাড়বে, পরিশ্রম করবে, আয় বাড়বে। আমার কথা কি বুঝে গেছে? এটা প্রত্যেকটা কাজের একটা বৈশিষ্ট্য। কারণ প্রথম দিকে কাজ বুঝতে হয়, কাজ জানতে হয়, কাজ করতে হয়। এই জন্য প্রথম দিকে আপনার পরিশ্রম বেশি হয়, আয় কম হয়। একটা পর্যায়ে আপনি পরিশ্রম করতে করতে পরিশ্রম করবে, আয় বাড়বে। হ্যালো,
তাহলে আপনি প্রথম দিকে একটু হার্ড ওয়ার্ক করবেন, আস্তে আস্তে আপনি স্মার্ট ওয়ার্কে চলে যাবেন, পরিশ্রম করবেন, আয় বাড়বে। এটা প্রত্যেকটা কাজের একটা বৈশিষ্ট্য। হ্যালো, চাকরির বেতন কি একদিনে বাড়ে? চাকরির বেতনও কিন্তু ধীরে ধীরে বাড়ে। একটা ব্যবসার প্রসারতা ধীরে ধীরে হয়। এটাও একটা বিজনেস, এটাও একটা জব। এখানেও আপনার একটু সময় নিয়ে ধীরে ধীরে বাড়ে। আপনি হার্ডওয়ার্ক করার পরে আপনি এই প্রতিষ্ঠানে অবশ্যই আপনার অনেস্টি দরকার। জাহানার আপনার কথাটা বলছিল, আমার ভালো লাগলো যে সৎ থাকতে হবে, আপনার অনেস্টি থাকতে হবে। সাইফুল ম্যাডাম মনে হয় কিছু বলছেন, আমাকে বলুন। আপনার অনেস্টি থাকতে হবে, সততা থাকতে হবে। আপনি সৎ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানে বেশি দিন টিকতে পারবেন না। অন্যের টাকা যখনই নিজের মনে করবেন, সেদিন থেকে আপনি ধ্বংস হয়ে যাবেন। অন্যের টাকা যেদিনই পকেটে ঢুকাবেন আর খরচ করবেন, সেদিন বুঝবেন আমি ধ্বংসের দিকে যাওয়া শুরু করছি। অন্যের টাকা যখনই আপনি খরচ করবেন, বুঝবেন আমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি। উনি মনে করে আমি একটু বাঁচতেছি, আমি বলি আপনি বাঁচেন না, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। অন্যের টাকা যখনই আপনি ভাঙবেন, আপনি নিশ্চিত থাকেন আপনি আপনাকে শেষ করে দিলেন। হ্যালো, আমানত ধ্যানত করলে কোনোদিন আপনি ভালো থাকতে পারবেন না, ভালো করতে পারবেন না। এই জন্য আলফাতে আপনাকে আপনার সততা বজায় রাখতে হবে। হ্যালো, তাহলে এই চারটা জিনিস আমাদের পাওয়ার জন্য কারো হেল্প লাগবে না। এই চারটা জিনিস থাকার জন্য অনেক বেশি যোগ্যতা লাগে না। কারণ আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি পরিকল্পনা করবেন, আপনি কাজ করবেন, আপনি সততাও আপনার। এই চারটা জিনিস আমরা আপনাকে কিছুটা হেল্প করতে পারবো। বাকিগুলো কিভাবে করবেন এটা আমরা একটু আপনাদেরকে ধারণা দিই। আপনি চারটা জিনিস করার পরে 5 নম্বর, আপনি যদি মনে করেন যে আমি এখানে অনেক ভালো কাজ করতে চাই, তাহলে আপনার একটা ক্লায়েন্ট লিস্ট অথবা গেস্ট লিস্ট করতে হবে। ক্লায়েন্ট লিস্টে গ্রাহকের তালিকা করতে হবে। যারা বাড়ি বিক্রি করে, যারা ফ্ল্যাট বিক্রি করে, ওনারা প্রত্যেকে এই নিয়মটা ফলো করবে যে আমি তাদেরকে গ্রাহক বানাবো। সবাই আমার ফ্ল্যাটের ক্রেতা হবে না, সবাই আমার গাড়ির ক্রেতা হবে না। হবে এক একটা প্রোডাক্টের জন্য এক একটা শ্রেণী আছে। আমার ইন্স্যুরেন্স পলিসি সবাই গ্রহণ করবে না। কেন? সবার প্রয়োজন নাই, সবার বুঝ নাই, সবার চিন্তার পরিধি সমান না। তাহলে কে আমার পলিসি গ্রহণ করবে, কে আমার করবে না, এই চিন্তাটা মাথায় না রেখে প্রথমে আমি একটা লিস্ট করব। লিস্ট করার পরে আমি এখানে সিলেক্ট করব কারা কারা আমার এখানে আসবে। অর্থাৎ আমি একটা বাছাই করব। করার পরে এই লোকগুলোর সাথে আমি কমিউনিকেশন করব। কি করবো ভাই? যোগাযোগ করব। কি করব? যোগাযোগ করব। আমি সংক্ষেপে শেষ করছি। আমি যোগাযোগটা এই কারণেই করব, কারণ আমরা অনেক আত্মীয় আছে, নিজের সম্পর্কে অনেক ভালো, হঠাৎ করে একটা কমিউনিকেশন গ্যাপ পড়ে গেছে। আপনি হঠাৎ করে তাকে ইন্স্যুরেন্সের দাওয়াত দিলেন, সে আপনার দাওয়াতটা নেবে না। পরিবারের দাওয়াত দিলেও নেয় না। এতদিন থেকে কোনো খবর নাই, হঠাৎ করে এরা দাওয়াত দিচ্ছে, ঠিক কিনা? তার মানে আপনি যাকে দাওয়াত করবেন, যাকে আপনার কাস্টমার বানাবেন, অবশ্যই তাকে একটা তালিকা করবেন এবং তার সাথে কমিউনিকেশন করবেন। মেসেজ ক্লিয়ার? এই কমিউনিকেশনটা হতে পারে প্রথম দিকে মোবাইলে, পরবর্তীতে অন্তত একবার দুইবার তার সাথে একটা সাক্ষাৎ হয়। আমার মেসেজ ক্লিয়ার? সাক্ষাৎটা কেন হয়? তার পারিবারিক অবস্থা, তার বর্তমানে আর্থিক অবস্থা, তার মানসিক অবস্থাটা কি, এটা আমার জানা দরকার। এটা জানার পরে তাকে যখন বলবেন আমি তো একটা কোম্পানিতে জব করি, তোমার সাথে এই বিষয় নিয়ে আরেকদিন আমি কথা বলবো। মেসেজ ক্লিয়ার? তাহলে তার অবস্থা জানার পরে তাকে একটা বিষয় দিয়ে আসলেন যে আমি তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। তো উনি বলবে, আজকেই বলবো কি বিষয়, তখন বলবো না আর কি। তার মানে তার সাথে একটা প্রিপারেশন নিলেন, একটা প্রস্তুতি নিলেন, তার সাথে কথা বলার একটা পরিবেশ তৈরি করে আসলেন। কমিউনিকেশনটা শুধু হয় না, মনে রাখবেন পৃথিবীতে কোনো প্রোডাক্ট বিক্রি হয় না আজ পর্যন্ত যদি ওই প্রোডাক্টটা ওই কাস্টমারের সাথে তার রিলেশন ভালো না থাকে।
কি রিলেশন। রিলেশন মানে কি সম্পর্ক। হ্যালো, আপনি একটা বিক্রেতা তখনই তার প্রোডাক্টটা বিক্রয় করতে পারে দ্রুত তার রিলেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, সুসম্পর্কের মাধ্যমে। রিলেশন দেখবেন, ধরেন একজন বিশিষ্ট, ধরেন একজন, আমরা মালদা বলতে অনেক কাপড়ের দোকান দেখতে পাই, এক কারণ দেখবেন অনেক সেলসম্যানরা ক্রেতাকে প্রথমে হাসি মুখে বড় জি ম্যাডাম বসেন, তাকে তো বলতে পারে দাঁড়ায় থাকেন নাকি, সুন্দর একটা হাসি দিয়ে সেলসম্যান তাকে চেয়ারটা একটু সোজা আছে অথবা একটু বাঁকা আছে, সুন্দর করে চেয়ারটা সোজা করে দিয়ে বলে জি ম্যাডাম বসেন প্লিজ, পানি খাবেন, হয়তো বা কাস্টমারের বেস অনুযায়ী জুস খাবেন। অনেকের দোকানে দেখবেন ছোট ডিপ ফ্রিজ থাকে, ছোট ফ্রিজ থাকে, সুন্দর একটা ঠান্ডা পানি, এক গ্লাস পানি দিবেন অথবা একটা জুস দিবেন। ওই ক্রেতা বাচ্চা নিয়ে গেলে একটা চিপস দেন। আমি ঢাকা শহরে অনেক দোকানে দেখেছি, কাস্টমার গেলেই কাস্টমারের অবস্থা বুঝে মেয়ের কানে প্রথমে একটা চিপস দিয়ে দিল বাচ্চাটাকে, বাচ্চাটা সুন্দর বসে থাকলো। আবার দেখা গেছে এক গ্লাস ঠান্ডা পানি দিল, প্রচন্ড গরম, আপনি ঢুকছেন, আপনাকে এক গ্লাস পানি দিল। এবার এটাকে দিয়ে কি বলে একটা সম্পর্কের উন্নয়ন হলো, রাইট না? এবার যদি একটা খাবার দেয়, খাইলেন, এরপরে ওই ফ্যামিলিটা আপনার দোকান থেকে 2 টাকা কম আর বেশি একটা প্রোডাক্ট না কিনে বের হইতে চায়। কথা ঠিক না বেঠিক? এটাকে বলে রিলেশন। ওই দোকানদার তার বাড়িতে যায়নি, গ্রাহকও তার বাড়িতে যায়নি, বাট রিলেশন ডেভেলপ হয়েছে, রাইট না? কি সিদ্ধান্ত, কিছু বলবেন আপনি? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি একটা রিলেশন মেনটেন করলেন তার সাথে, এবার তাকে আপনি প্রোডাক্টটা অফার করেন, যে প্রোডাক্টে দেন সে প্রোডাক্টটা তার খুব বেশি ভালো না লাগলেও, দাম একটু বেশি হলেও আপনার কাছ থেকে প্রোডাক্টটা সে পারচেস করবে। আপনার রিলেশনের কারণে, আপনার অ্যাটিটিউডের কারণে, আপনার আপ্যায়নের কারণে সে আপনার প্রোডাক্টটা পারচেস। মেসেজ ক্লিয়ার? ঠিক আপনার কমিউনিকেশন এন্ড রিলেশনটা এরকম হবে, আপনি তাকে রিলেশনের মাধ্যমে বোঝাতে সক্ষম হবেন যে তার এরকম একটা শিক্ষা নিরাপত্তা দেওয়া দরকার, তার একটা সঞ্চয় দরকার। আল্লাহ না করুক তার স্বামী না থাকলে অথবা কেউ না থাকলে তার পরিবারে যে আর্থিক দুর্গতি হবে, এটা যে সহায়ক হিসাবে আমার কোম্পানি কাজ করবে, এটা তাকে বোঝাতে সক্ষম হন, সে পরিস্থিতিটা কিনে ফেলবে আপনার কাছে। হ্যালো হ্যালো, আমার কথা কি বুঝে আসছে? আপনারা আপনাদের জায়গা থেকে এই মানসিকতাটা যখন গ্রো করাবেন, তখন আপনার কাজ হওয়া শুরু হবে। আমরা কি এই 7টা কথা বুঝতে পেরেছি? এবার আসেন, আমরা যদি বুঝি 8 নম্বরে যে জিনিসটা, সেটা হলো আপনি রিলেশন হওয়ার পরে দেন আপনি এই ব্যক্তিটাকে ইনভাইট করবেন। কি করবেন? ইনভাইট। ইনভাইট মানে দাওয়াত। দাওয়াত অনেক প্রকারের হয়। আপনি সামাজিক দাওয়াত, ব্যবসায়িক দাওয়াত, পারিবারিক দাওয়াত, রাজনৈতিক দাওয়াত, এরকম অনেক দাওয়াত হয়, ঠিক কিনা? আপনি যদি পরিবারের বিয়ের অনুষ্ঠানের জন্য আপনার বাসায় বোনের অথবা মেয়ের বিয়ে, একজনকে বললেন তুমি আমার বাসায় আসো, কালকে বিশাল রান্না বান্না হবে, যা মন চায় খাই দেওয়ার আসো, সে কি আপনার দাওয়াতে আসবে? কেন? যে এমন করে বললো মনে আমি কোনোদিন খাইনি, সে আসবে না। কিন্তু আপনার এক আত্মীয়কে 7 দিন আগে যায় বললেন, সুন্দর করে তার বাসায় গেলেন, তাকে কার্ড দিয়ে বললাম তুমি কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানে, আমার মেয়ের অনুষ্ঠানে আসবাই, না আসলে কিন্তু আমি খুব মন খারাপ করবো, আসতেই হবে। এবার দেখবেন সে বলবে এত করে বলে গেল, না গেলে উনি মন খারাপ করবেন, রাইট না? উনি কিন্তু আপনি বলে আসলেন দুপুরে 1টায় যদিও খাওয়া দাওয়া করে সকাল 10টায় চলে আসবেন, উনি কিন্তু আসবেন, কারণ আপনি তাকে আন্তরিকভাবে বলছেন। আপনি যখন আপনার কোনো ক্লায়েন্টকে আপনি মিট করবেন অথবা আমার অফিসে আসতে বলবেন, আপনার আন্তরিকতা থাকতে এরকম, জেলা স্কুলের সামনে দাঁড়াইছিলেন, হঠাৎ করে একজন যাচ্ছিল, দৌড় দিয়ে হাত ধরে টানে অফিসে দিয়ে চলে আসলেন, সে কি বেশিক্ষণ বসবে? সে কি আপনার কথা শুনবে? সে পুরো মতন যদি একবার আপনার কাছ থেকে ছুটে যাইতে পারে, জীবনও আর আপনার কাছে আসবে কেন? কারণ
তাকে দাওয়াতের কৌশল, প্রক্রিয়া, পদ্ধতি কোনোটাই ভালো ছিল না। ধরেন আপনার বাসায় বিয়ের অনুষ্ঠান চলছে, ওই মুহূর্তে আপনার আপন খালাতো ভাই যাচ্ছে, আপনি ভুলে হয়তো বলতে পারেন না, দৌড় দিয়ে ডাক দিয়ে নিয়ে বাসায় বসাইছেন, উনি কি মন খারাপ করবে না কিনা বলেন? খাইতে বসলো ভালো করে খাবে না, প্রথমত খাইতে যাবে না, দ্বিতীয়ত জোর করে খাইতে চাইলেও দেখবেন অল্প একটু খেয়ে হাত দিয়ে চলে যাবে, কারণ সে মন খারাপ করেছে। আমাকে দাওয়াত দিছে, ভরপুর অনুষ্ঠান, যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন যদি না দেখেন আপনাদের অনেক ক্লায়েন্ট আপনাদের কথায় রেসপন্স করে না, কারণ আপনি তাকে ঠিকভাবে ইনভাইটটা, দাওয়াতটা করতে পারেন না। একজনকে রাস্তায় দেখলাম, আমার বাসায় আসছে, আমি তার বাসায় গেছি, কিন্তু আমি আগে দেখবো ডায়েরিতে লিস্টে তার নাম আছে কিনা। যদি না থাকে তাহলে লিস্টে আগে আর নাম উঠা। হ্যালো, যদি না থাকে তাহলে লিস্টের নামটা উঠানোর পরে দেন তাকে আমি ইনভাইট করবো। আমার কথা কি শোনা যায়? অসুবিধা নাই, আমি মাইকের চেয়ে কোনো অংশ কম না, কি বলেন? পিছন পর্যন্ত শোনা যায়? তাহলে আমার কথা হলো, আমি যদি মনে করি আমি তাকে আমার অনুষ্ঠানে আনবো, আমার দাওয়াত দেব, আমি তাকে প্রোডাক্টটা বিক্রি করব, তাহলে আমাকে পদ্ধতি মেনটেন করতে হবে। তাহলে আপনাকে ইনভাইট করতে হবে সংক্ষেপে, যে আমি তোমার সাথে ইম্পর্টেন্ট একটা আলোচনা করতে চাই, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তুমি আগামী শনিবারে আমাকে 1 ঘন্টা সময় দেবে। কয় ঘন্টা? 1 ঘন্টা। তুমি আমাকে 1 ঘন্টা সময় দিবা, আমি অমুক জায়গায় আছি, আসো একসাথে চলে যাবো, অথবা আমি জেলা স্কুলের সামনে আছি, তুমি আসো, আমরা একসাথে অফিসে উঠি, 10টায় কিন্তু চলে আসবো। উনি বললো কি, বলে অফিসে আসতে হচ্ছে, অফিস মানে অফিসে গেলেই বুঝবো, অসুবিধা কি, আসো, যে অফিসে আমি জব করি সেই অফিস নিয়ে তোমার সাথে কথা বলবো। এবার অফিসে নিয়ে আসছেন, অথবা এলাকা থেকে নিয়ে আসছেন, যে যেখান থেকে আসছেন, অফিসে আসলেন, আমাদের সাথে আলোচনাগুলো করাবেন, এটা একটা। আরেকটা হলো, তাকে আপনি বললেন যে অমুক দিন তোমার বাসায় আমি আসতেছি, আমার এক স্যার সহ তোমার বাসায় আনা, এটা হতে পারে আরেকটা। মেসেজ ক্লিয়ার? এই দুইভাবে আসার পরে যেটা আপনার সিনিয়র অথবা আপনি নিজেও আপনি প্রেজেন্টেশনটা দিবেন, অর্থাৎ আপনার কোম্পানির 1টা বা 2টা প্রোডাক্ট তাকে শেয়ার করবেন। কয়টা প্রোডাক্ট? 1টা বা 2টা প্রোডাক্ট নিয়ে তার সাথে আলোচনা করবেন। মেসেজ ক্লিয়ার? আলোচনার পরে প্রত্যেকটা গ্রাহকের, প্রত্যেকটা ব্যক্তির এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করলে তার ভালো লাগে এবং সে বলে আমি এটা করব, কিন্তু পরবর্তীতে তার মধ্যে কিছু প্রশ্ন আসে। কি আসে? তার মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়, যেটা আমরা বলি তাকে একটা ক্লোজিং দেওয়া। তাকে একটা ক্লোজিং মানে হচ্ছে তার কিছু প্রশ্ন উদ্বুদ্ধ হয় তার মনের মধ্যে, তার মধ্যে কিছু কোশ্চেন তৈরি হয়, সেই উত্তরগুলো তাকে আমরা দিই। কেমন কোশ্চেন তৈরি হয়? হ্যাঁ, আমি টাকা দিলাম, যদি চালাইতে না পারি, আমি টাকা দিলাম যদি তোমার কোম্পানি পালায়, টাকা দিলাম শুনছি অনেকে নাকি টাকা পায় না, টাকা দিলাম তারপরে যদি এক সময় তুমি না আসো, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নের উত্তর আছে কিনা বলেন? কি আছে? নাম্বার 1, আমি থাকি না থাকি তোমার কিছু যায় আসে না, তুমি টাকা জমা দিবা আমাদের কোনো একটা ব্যাংকে। আপনারা জানেন কি না, গত কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে, আপনার গ্রাহক সরাসরি এনসিসি ব্যাংকে যায় টাকা জমা দিবেন, আপনাকে আমাদের এখান থেকে যেরকম রিসিপ্ট দেয় ওরকম রিসিপ্ট আপনাকে দেবে, আলফার নামে মানি রিসিপ্ট দেবে আপনাকে। কিসের নামে মানি রিসিপ্ট দেবেন? আলফা। আপনি ব্যাংকে যায় টাকা জমা দিবেন, মানি রিসিপ্ট দেবে আলফা। কে রিসিপ্ট দেবে? ব্যাংক দেবে। দেখেন, একটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা, যোগ্যতা কি পরিমাণে হলে একটা ব্যাংকের সাথে অথবা একটা প্রতিষ্ঠানের সাথে একটা গেটওয়ে সিস্টেম, একটা মানি ম্যানেজমেন্ট, একটা চুক্তি করা হয়, যেটার মাধ্যমে গ্রাহক আরও নিরাপদ থাকবে। এনসিসি ব্যাংকে যেয়ে আপনার পলিসি নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, টাকা দিবেন, ওরা মানি রিসিপ্ট কেটে আপনাকে দিয়ে দেবে। এটা ভালো না খারাপ? কোন ব্যাংকে যাবেন? এনসিসি ব্যাংকে যাবেন, আপনার টাকা আপনি জমা দেবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝা গেছে? তাহলে এবার ক্লোজিং এর প্রশ্নগুলো দেওয়ার পরে কোম্পানিতে যায় না তার ব্যাখ্যা, সকল কিছু উত্তর তাকে দেওয়ার পরে এবার তার সাথে কথা বললেন, তার যে ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করবেন।
এরপরে তার ফর্মটা ফিল আপ করে তার কাছ থেকে তার পলিসি বা এই টাকাটা তার কাছ থেকে কালেক্ট করলেন, কত টাকা তার প্রিমিয়াম, কত টাকা কি, টোটালটা কমপ্লিট করলেন। মেসেজ ক্লিয়ার? তাহলে আজকে আপনি যদি মনে করেন এই সিস্টেমটা, এই আলোচনাটা আমার একদিনে 1 ঘন্টায় করা সম্ভব না, এই আলোচনাটার জন্য এই 12টা পয়েন্টের জন্য মিনিমাম 3 ঘন্টার আলোচনা। কয় ঘন্টা? 3 ঘন্টা স্যার। তাহলে আপনারা এখন আর 3 ঘন্টা দেওয়ার সুযোগ নেই, আমারও কথা বলার সুযোগ নেই। আমি আর অল্প কিছুদিনের মধ্যেই আমার আলোচনাটা শেষ করব। তাহলে আজকে ধরে নিই আমরা এখানে কেউ